আজ এখানেই অপেক্ষা করতে হবে আমাদের। কেন এখানে? কেন এইখানে বসে থাকলে না এই জন্তু জানোয়ারের হাতে না মরলেও এই শালা মশার কামড়ে নিঘাত মারা পড়বো। চুপ করে বসতু। ওই দেখ, পুরো বাড়িতে মনে হচ্ছে একটা আলো জ্বলছে। হ্যাঁ, কই কই? হ্যাঁ রে, ঠিক বলেছিস। কে আছে বলতো? আমার মনে হয় জুয়ারিরা এসে ওখানে জুয়া খেলে। ওই দেখ, এই মনে হচ্ছে আলোটা নিভে গেল না? চল চল, আজ তবে পিছনের দিক দিয়ে নয়, আজ সামনের দিক দিয়ে ঢুকবো। ঠিক আছে, চল। এই তো, এইটাই মনে হচ্ছে সামনের দিক, কি বলিস? হ্যাঁ, এটাই তো। এই দেখ দেখ, ভালো করে দেখ, এইখানেই মনে হচ্ছে কোথাও পাওয়া যাবে। এই তো, পেয়ে গেছি। নে, ভালো করে ঘোরা, জোরে টান। না, তোদের হচ্ছে। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধুমাত্র সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম ফিকশন ক্লাসিক্সে আজ আপনাদের জন্য আরও একটি অরিজিনাল গল্প নিয়ে এসেছি আমরা। লেখক হেমন্ত জানার কলমে গোবিন্দপুরের গুপ্তধন। গল্পটি শুনতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ফিকশন ক্লাসিক্স অরিজিনালসে আজ শুনছেন গোবিন্দপুরের গুপ্তধন। সুচন্দন আর নির্মল দুই বন্ধু, ছোট থেকে স্কুলে একসঙ্গে পড়াশুনো করেছে। সুচন্দন এখন সিআরপিএফ জওয়ান, নির্মল পুলিশ কনস্টেবল। কর্মসূত্রে তারা কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। একসঙ্গে দুজনের ছুটি পাওয়াও খুব মুশকিল। তাই দুই বন্ধুর অনেক দিন পর পর দেখা হয়, তবে ফোনে তাদের প্রায় রোজই একবার করে কথা হয়। আজ 2 বছর পর দুই বন্ধু মুখোমুখি, আর দুই হরিহর আত্মা মিলিত হলে কিছু না কিছু কাণ্ড করবেই, হুলুস্থুল না বাঁধিয়ে ছাড়বে না। ছোট থেকেই দুই বন্ধু খুব ডানপিটে, তবে দুজনের এক গ্রামে বাড়ি নয় বলেই রক্ষে। কিশোরবেলায় মানিকজোর এক হলে যে কি হতো তা কে জানে। সুচন্দনের বাড়ি প্রতাপপুরে আর নির্মলের বাড়ি বসন্তপুরে, পাশাপাশি গ্রামে। বন্ধুত্ব ক্লাস 9-এ উঠে। তারপর উচ্চ মাধ্যমিক পর্যন্ত দুজনে একই স্কুলে। গলায় গলায় বন্ধুত্ব হলো বডি বিল্ডিংয়ে ভর্তি হয়ে, তারপর চাকরির জন্য দৌড়াদৌড়ি। একই বছরে সুচন্দন চাকরি পেল সিআরপিএফে আর নির্মল পুলিশে। চাকরি পাওয়ার বছর 3 পর প্রথমবার তাদের দেখা হয়েছিল।
বাড়ি এলে দুই বন্ধু বাইক নিয়ে সারাদিন টো টো করে ঘুরে বেড়ায় নিজেদের বাড়িতে ওই রাতটুকু। আবার কোনো কোনো রাতেও বেশিরভাগ দিন সুচন্দন নির্মলের বাড়িতে থেকে যায়। নির্মলের বাবার কাছ থেকে পুরনো দিনের গল্প শোনে। নির্মলের বাবা তপন বাগ ভূগোলের শিক্ষক, পুরাতত্ত্বের চর্চা করেন, প্রচুর বইপত্র আছে। পুরাতত্ত্ব নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। সুচন্দনের এইসব শুনতে খুব ভালো লাগে। নির্মলের বাড়িতে রাতে থাকার তার এইটাই উদ্দেশ্য যে সন্ধ্যার পর তপনবাবুর কাছে বসে পুরনো দিনের গল্প শোনা। তবে নির্মলের তাতে বিশেষ আগ্রহ থাকে না। সুচন্দন যখন তার বাবার কাছে বসে গল্প শোনে, নির্মল তখন পাশের ঘরে বসে টিভি দেখে। বিকেলে দুই বন্ধু সেই দিন বেরিয়েছিল। হ্যাঁ রে নির্মল, বাড়ির এত কাছে এরকম একটা গ্রাম আছে আর আমরা জানিই না। হ্যাঁ রে, তাই তো রে। এই গোবিন্দপুর গ্রামটা বেশ বর্ধিষ্ণু বলেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। পুরোনো দিনের সব কত বড় বড় বাড়ি বল। গলির রাস্তাগুলো খেয়াল করেছিস? সব পাকা রাস্তা। ইস, বাড়ির এত কাছে একটা গ্রাম, এর আগে কখনো আমরা আসিনি। এই দাঁড়া 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 দাঁড়া, আমার মনে হচ্ছে আমরা গ্রামের শেষ সীমানায় এসে পৌঁছেছি। হ্যাঁ, তাই তো। এই এবার তো শুধু ধু ধু করছে ফাঁকা মাঠ। এই নির্মল, ওই জঙ্গলের মধ্যে ওটা কিসের চূড়া দেখা যাচ্ছে বলতো? ওখানে কি কোনো মন্দির আছে? কই, কোথায় মন্দির? আরে ওই তো, দেখ না, কানা নাকি? বেশ বড়ই তো মন্দিরটা। ওই অত বড় বড় গাছগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে যখন, হ্যাঁ ভালোই বড় হবে। চল তো একবার গিয়ে সামনে থেকে দেখি। হ্যাঁ চল 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 চল। এই বলছি, এই বাইকটা কি এখানেই রেখে যাব? না, আমার মাথায় তুলে দে, আমি নিয়ে যাচ্ছি। আরে এরাম করছিস কেন? আচ্ছা নির্মল, তোর এই ধ্যার ধারে বাইকটা কে নিয়ে যাবে শুনি? যদি কেউ ভুল করে নিয়েও যায়, চিন্তা করিস না, কাল শিওর তোর বাড়িতে দিয়ে যাবে। এখন আর কথা বাড়াস না ভাই, চল তাড়াতাড়ি। আজ আমার বাইকটাকে ভেবে অপমান করলি তো? ও না থাকলে কিন্তু তোকে আজ এই জায়গায় আসতে হতো না। আর ওর পিঠে চড়েই তো হিল্লি দিল্লি করে বেড়াস। এত বকিস না তো, দেখে আয়। এইসব জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার থাকতে পারে। এই তো মন্দির এসে গেছে। কি সুন্দর মন্দিরটা বল। এত কাছে এরকম একটা মন্দির আছে আর আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, পোড়ামাটির কাজগুলো অসাধারণ। চল নির্মল, একটু ভেতরে গিয়ে দেখি। এই দাঁড়া দাঁড়া সুচন্দন, এই সন্ধে হয়ে আসছে, এখন যাওয়াটা কি ঠিক হবে? এমনিতে দেখে তো মনে হচ্ছে এখানে সাপ খোপের পুরো আড্ডা। বলছিস? ঠিক আছে, হ্যাঁ চল, আজকে কেটে পড়ি, আর একদিন আসা যাবে খন। এরপর দুই বন্ধু মন্দিরের আশেপাশে কি আছে একটু দেখার চেষ্টা করল, কিন্তু ঘন জঙ্গলের মধ্যে যেন সন্ধে একটু তাড়াতাড়ি নেমে এসেছে, তাই তারা সেই অর্থে কিছুই দেখতে পেল না।
মন্দির ছেড়ে তারা বেরোতে যাবে এমন সময় একটা লোকের ধূমকেতুর মতন আবির্ভাব হলো। বিরক্তি সুরে এসে বলল, ওই, তোমরা কোথা থেকে আসছো? এখানে তোমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখছি। আমরা প্রতাপপুর থেকে আসছি, এদিকে ঘুরতে এসেছিলাম। এই পুরো মন্দিরটা দেখে দাঁড়িয়ে পড়েছি আর কি। আচ্ছা কাকু, এত সুন্দর একটা মন্দির এইভাবে ঝোপ জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে আছে কেন? গ্রামের লোকেরা মিলে সারাতে পারেন তো? কে করবে শুনি? এই মন্দির সারানো এখনকার মিস্ত্রির কম্ম নয়। তাছাড়া অনেক ব্যাপার আছে, তোমরা এসব বুঝবে না। মন্দিরটা কতদিনের তবুও? বর্ধমান রাজার আমলের তৈরি। এবার তোমরা হিসাব করে নাও। লোকটা যেন তাদের সেখান থেকে তাড়াতে পারলে বাঁচে। চোখে মুখে বিরক্ত তার ফেটে বেরোচ্ছে। শুধু মুখের ওপর বলে দিতে পারছে না এখান থেকে চলে যাও। জায়গাটা নির্জন, গাছপালায় ঢাকা বলে সন্ধে সন্ধে মনে হচ্ছিল। খানিকটা তফাতেই ফাঁকা মাঠে তখনও বেশ আলো। বিরক্তিমাখা মুখ নিয়ে লোকটা ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। নির্মল এবার বাইকে স্টার্ট দিল। একটা মোড় নিয়ে মাঠের ওপর মোটা বাঁধে এসে উঠল ওরা। সুচন্দন পিছন ফিরে দেখল লোকটা ঝোপের ভেতর দিয়ে হাঁটা দিয়েছে। মাঠের ওপর দিয়ে বাঁধটা চলে গেছে মার্টিন রেলের পোড়ো স্টেশনের দিকে। ওরা ডান দিকে বাঁক নিল। সুচন্দন এবার নির্মলকে বলল, তোর বাবা কত কিছু বললেন, কই এই গোবিন্দপুর গ্রামের কথা তো কোনোদিন বলেননি। এত কাছাকাছি এমন সুন্দর একটা গ্রাম আছে, এতদিনে পুরনো একটা মন্দির আছে। বাবা নিশ্চয় জানে, তুই জানতে চাইলেই বলতো। বেশ বেশ, বুঝলাম। চল, আজ তোর বাবার কাছ থেকে গ্রামের কথা শুনবো। আজ আর বাড়ি যাচ্ছি না, আমি মাকে ফোন করে দিচ্ছি। তুই কাকিমাকে ফোন করে রান্নার কথা বলে দে। বৈশাখের গরম। নির্মলের বাবা তপনবাবু ছাদে মাদুর পেতে শুয়ে আছেন। নির্মল আর সুচন্দন সবে ফিরেছে, হাত মুখ ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করছে। নির্মল বাবার খোঁজ করল। মা বললেন, যা গরম পড়েছে, তোর বাবাকে তো জানিস, একটুতেই আইঢাই করে। এই তো খানিকক্ষণ আগেই ছাদে গেল। মা, আমরা ছাদে যাচ্ছি, তুমি একটু পরে চা মুড়িটা নিয়ে আসবে তো। আর দোতলাতে উঠতে পারবো না বাবা, তুই একটু এসে নিয়ে যাস। সুচন্দনকে নিয়ে ছাদে উঠে গেল নির্মল। গোবিন্দপুর গ্রামটা নিয়ে নির্মলেরও কৌতূহল জেগেছে, বিশেষ করে ওই মন্দিরটা নিয়ে। তপনবাবু তখন ছাদে শুয়েছিলেন। ওদের গলা পেয়ে উঠে বসলেন। নির্মল আরেকটা মাদুর এনেছিল, সেটা পেতে দুই বন্ধু বসল। তপনবাবু জানতে চাইলেন, আজ কোথায় যাওয়া হয়েছিল? গোবিন্দপুরে কাকু, খুব ভালো জায়গা। এত কাছাকাছি এত ভালো জায়গাটায় কেন যে এতদিন পরে গেলাম কে জানে। একটা সময় গোবিন্দপুরের খুব নাম ডাক ছিল জানো তো। তখন মার্টিন রেল চলতো। ওই গ্রামের বেশিরভাগ মানুষই ডাক্তার, ইঞ্জিনিয়ার। তবে হলো কি জানো তো, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কেউ আর গ্রামে থাকলো না। ফলে যা হয় আর কি, বড় বড় বাড়িঘর সব এখন ফাঁকা পড়ে আছে। বৃদ্ধ বাবা মার হাহুতাশে গ্রামের বাতাস এখন ভারী হয়ে যাচ্ছে। ছেলে বউরা এখন ঠাকুর দেখার মতো মাঝে মাঝে গ্রামে এসে বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখে যায়। জানেন কাকু, গ্রামের শেষে একটা জঙ্গলের মধ্যে পুরো মন্দির দেখলাম। খুব কারুকার্য করা মন্দির ছিল এক সময়। ওটা ছিল শিব মন্দির। মন্দিরটা তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজার এক দেওয়ান। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, তা প্রায় 250 বছর হবে। আচ্ছা, মন্দিরটার সংস্কার করে না কেন কেউ? গ্রামের লোকের তো পয়সার অভাব নেই। কে উদ্যোগ নেবে বলো? তাছাড়া মন্দিরটা নিয়ে নানান কথা লোকমুখে শোনা যায়। সব গল্প কথাও হতে পারে, তবে মন্দিরটা নিয়ে আমারও মনে কিছু খটকা আছে জানো। আমার মনে হয় কিছু মানুষের
স্বার্থ আছে এই মন্দিরটা নিয়ে। তারাই চায় না ওটা সংস্কার হোক, মানুষের আনাগোনা বাড়ুক। নির্মল, চামুড়িটা নিয়ে যা। দাঁড়াও 1 মিনিট, আমি যাব আর আসবো। এসে গেছে, এসে গেছে, চা, মুড়ি, চপ, সিঙ্গাড়া সব এসে গেছে। এইগুলো না থাকলে কি আর গল্প জমে? নাও বাবা, তুমি গল্প বলা শুরু করো তো। এসব মন্দিরের পিছনে অনেক ইতিহাস আছে। তখন বর্গী হামলার জন্য গ্রামে গ্রামে শিব মন্দির তৈরি হয়েছিল। কেন শিব মন্দির কেন? তার কারণ হচ্ছে মারাঠিরা শিবের উপাসক, শিব মন্দির ওরা আক্রমণ করত না, আর বুদ্ধিমান বঙ্গবাসী ধনরত্ন মন্দিরের মধ্যে লুকিয়ে রাখত। বর্ধমান রাজার এক দেওয়ান ওই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের নির্মাণ শৈলী আর 5টা মন্দিরের মতো নয়। একসময় খুব দৃষ্টিনন্দন ছিল। এখন হয়তো পোড়ামাটির কিছু কাজ আস্ত আছে। সেই কাজগুলো দেখলে বোঝা যায় যে এর পিছনে রাজকর্মচারীর কোনো গোপন উদ্দেশ্য ছিল। ওখানকার মানুষ তা বিশ্বাস করেন। দস্যুরা অনেকবার ভাঙাভাঙির চেষ্টা করেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আর পেরে ওঠেনি। এখন তো বিষধর সাপ, ভাম, কটাস, শেয়ালের বাস ওখানে। এলাকার মানুষ ওদিকে আর পা রাখে না। আমরা ওখানে থাকাকালীন একটা লোক এসেছিল। আমরা তাকে মন্দিরের বিষয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু বিশেষ কিছুই বলতে চাইল না। বরং দেখে মনে হচ্ছিল বিরক্ত হচ্ছিল লোকটা। এখনো ওই তল্লাটে এমন কিছু লোক আছে যারা মন্দিরটা নিয়ে অনেক আশায় আছে। তারাই মন্দিরটাকে নিয়ে নানান গল্প রটিয়ে বেড়ায়। এমনও নাকি শোনা যায় দেবতার বদলে ওখানে নাকি অপদেবতা বাস করে। একবার ওখানে একজন খুন হয়েছিল জানো। তারপর থেকে জায়গাটা আরো আরো আতঙ্কের হয়ে যায়। এতদিন তোমাদের মন্দিরের কথাটা উপযাজক হয়ে আমি বলিনি, তার কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। তোমরা যা বিচ্ছু ছেলে, পাশে ওখানে গিয়ে হানা দাও তাই। কিন্তু খুব সাবধান, সাপ খোপের চেয়ে ভয়ঙ্কর ওই স্বার্থান্বেষী মানুষগুলো। ওরা আমাকেও মন্দিরটা ভালো করে দেখতে দেয়নি জানো। বাবা, তুমি গিয়েছিলে মন্দির দেখতে? হ্যাঁ, গিয়েছিলাম। সে অনেকদিন আগের ঘটনা। তা জানো, প্রথম দিন গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মন্দিরটা। কারণ একা ওই ঝোপঝাড় জঙ্গলের ভেতর দিয়ে যেতে সাহস হচ্ছিল না আমার। পরের দিন আমাদের পাড়ার কালুকে নিয়ে গেলাম। কালু খুব সাহসী ছেলে। তখন কালুর বেশ হোমড়া চোমড়া চেহারা, বুঝলে। লাঠি হাতে কালু আগে আর আমি কালুর পিছনে পিছনে যেতে লাগলাম। এমনিতেই জায়গাটা খুব নির্জন, বুঝলে। তার উপর দুপুর 1:30 তখন হবে। মন্দিরটার কাছাকাছি গেছি, হঠাৎ 4জন গুন্ডামার্কা লোক জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বলল, এই এই, কোত্থেকে আসা হচ্ছে? কি মতলবে আসছো? আমি তাদেরকে আমার উদ্দেশ্যের কথা বললাম জানো। হ্যাঁ বললাম, তবু তার বিশ্বাস করলো না, একদম বিশ্বাস করলো না। আমাকে হুমকি দিয়ে বলল, কে আমাদের গেজাখুড়ি গল্প দেওয়ার জায়গা পাওনি, আর একদম এখানে আসবে না বলে দিলাম। আর হ্যাঁ, মন্দিরের বিষয়ে যদি কোথাও লেখালেখি করার চেষ্টা করেছো না, তাহলে পুরো লাশ পড়ে যাবে, মাথায় রেখে দিও কথাটা। সেই থেকে আর যাওয়া হয়নি। ভালো করে দেখতে পারলে মন্দিরটা, ওখান থেকে অনেক কিছু জানা যেত, বুঝলে, অনেক কিছু জানা যেত। মন্দিরের কথা শোনার পর থেকে 2 বন্ধুর মনে যেন শান্তি নেই। এদিকে ছুটি শেষ হয়ে আসছে নির্মলের। সপ্তাহখানেকের ছুটি পেয়েছে সে। সুচন্দন ছুটি পেয়েছে
15 দিনের। এই কাজ হুটহাট করবার না, পরিকল্পনার একটু এদিক ওদিক হলে প্রাণও চলে যেতে পারে। ওরা সব কালো ভীমরুলের জাত, চাকে ঢিল ছুড়লে রক্ষে নেই, জলের নিচে লুকোলেও সেখানে গিয়ে হুল ফুটিয়ে আসবে। আটঘাট বেঁধেই নামতে হবে। নির্মল বলল, এ ভাই, এবারে চলে যাই, পরের বারে ছুটি নিয়ে এসে না হয় দেখা যাবে। এতদিন ধৈর্য ধরে থাকতে পারবো না, কাজে মন বসবে না, বুঝলি? তার চেয়ে এক কাজ কর, তোর বাবার হঠাৎ শরীর খারাপ হয়েছে বলে সপ্তাহখানেকের ছুটি ম্যানেজ করে নে। এর মাঝে আমাদের সব পরিকল্পনা করে ফেলতে হবে। ছুটি নিয়ে ঘরে বসে থাকলে বাবা সন্দেহ করবে। তার চেয়ে চল কোথাও বেড়াতে যাওয়ার নাম করে গা ঢাকা দি কদিনের জন্য। ঠিক বলেছিস। তোর মাথাতে এত বুদ্ধি কোথা থেকে এলো রে? আমি তো ভাবতাম। থাক, তোকে আর ভাবতে হবে না, এখন আসল কাজে মন দে দেখি। হুটহাট কোনো সিদ্ধান্ত নিলে হবে না, বুঝলি? আমাদের আরো ভাবতে হবে, আর একদিন আমাদের ওখানে যেতে হবে। না রে, এরপর গেলেই ছিনে ফেলবে। আমরা ছদ্মবেশে যাব। ওই যে সাঁওতালরা কাঠবিড়ালি, ভাম, কটাস মারতে আসে না, ওদের মতো বেশ ধরবো আমরা। তাহলে তো গুলতি আর তীর ধনুক জোগাড় করতে হবে। হ্যাঁ, তা লাগবে, তবে আমরা দুজন গেলে হবে না, বুঝলি? আরো দুজনকে জোটাতে হবে। তারা অবশ্য আমাদের উদ্দেশ্যের কথা জানবে না। ও, এ আবার এমন কি ব্যাপার? এই আমাদের পাড়ার নন্টে আর বিল্টুকে নিয়ে নেব, ওদের ভয় ডর বলে কিচ্ছু নেই। গাছে উঠতে ওরা কিন্তু হেব্বি ওস্তাদ। এর 2 দিন পর সাঁওতাল বেশে 4 জনে জায়গাটায় গেল। সুচন্দন আর নির্মল নকল দাড়ি পরল, পরনে লুঙ্গি, ময়লা গেঞ্জি। নন্টে আর বিল্টু হাফ প্যান্ট আর ঘরে পরা জামা। দেখে এতটুকু সন্দেহ হওয়ার কথা না। বেলা 11টা নাগাদ মন্দিরের একটু আগে থেকেই ওরা জঙ্গলে ঢুকল। 2-একটা ভাম কটাসের পিছনে ধাওয়াও করল। কয়েকটা কাঠবিড়ালিরও প্রাণ গেল ওদের হাতে। এসব দেখে বিল্টু আর নন্টের খুব আনন্দ। তারা গাছে উঠে আম জামরুল পেড়ে খাওয়া শুরু করে দিল। জঙ্গলের আরেকটু ভেতরে যেতেই দেখা গেল একটা পোড়ো ভুতুড়ে বাড়ি, বহুদিনের পুরনো বাড়িখানা। সুচন্দন আর নির্মল বাড়ির ভেতর ঢুকল। খুব সাবধানে আসবি, চোখ কান খোলা রাখবি। ঘরগুলো দেখে মনে হচ্ছে এই ঘরে লোকজনের যাতায়াত আছে। ওই দেখ, ওই দেখ মদের বোতল, এদিকে দেখ এই সিগারেটের প্যাকেট সব পড়ে আছে না, নিশ্চয়ই লোকজন আসে। আস্তে কথা বল না, আমি অন্ধ নই, দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, সরি। চল, এখানে বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই, আমাদের মন্দিরে যেতে হবে। এই দেখ, মন্দিরের সামনে দিকটা যতটা ঝোপঝাড়, পিছন দিকটা কিন্তু ততটা নেই, মানে তুলনায় কম আর কি। আর ওই দেখ, একটা সরু রাস্তাও আছে মনে হচ্ছে। আর মানে এখান দিয়ে লোকজনের আসা যাওয়া আছে। বিল্টু, নন্টে, এদিকে আয়। বলো। আমি যা বলছি সেগুলো মন দিয়ে শোন। তোরা ওই আম গাছটার নিচে কাঠবিড়ালিন মারার নাম করে চুপ করে দাঁড়িয়ে থাকবি। যদি দেখিস কোনো লোকজন আসছে, তাহলে তোরা মন্দিরের দিকে একটা ঢিল ছুড়বি। মনে থাকবে তো? মনে থাকবে তো ঠিক। তোরা যেন এদিক ওদিক চলে যাবি না, ওই আম গাছটার নিচে ঠিক গিয়ে দাঁড়িয়ে থাকবি। আর যদি কেউ কোনো প্রশ্ন করে, বলবি আমরা এই কাঠবিড়ালি ধরতে এসছি। কোথায় বাড়ি, কি নাম, কিচ্ছুটি বলবি না। ঠিক আছে দাদা, কোনো চিন্তা করো না, আমরা কাউকে কিচ্ছু বলবো না।
বিল্টু আর নন্টেকে পাঠিয়ে দিয়ে তারা সরু ওই পথ ধরে এগোতে লাগলো। কিছুটা ঝোপঝাড় পেরিয়ে যাওয়ার পর তারা মন্দিরের পিছনে এসে উপস্থিত হলো। মন্দিরের কিছুটা অংশ ভেঙে পড়েছে। সুচন্দন সেগুলোই ভালো করে মন দিয়ে দেখছিল। নির্মল খানিকটা ঝোপঝাড় সরিয়ে পাশে সরে গেল। হঠাৎ নির্মল চেঁচিয়ে সুচন্দনকে ডাকলো, এই সুচন্দন, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এই ইঁটগুলো মনে হচ্ছে সুন্দরভাবে কেউ দেয়ালের মতো সাজিয়ে রেখেছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস তো। মনে হচ্ছে এখানে কিছু একটা রহস্য আছে। তবে আজ নয়, আজ আর দেরি করা যাবে না। চল চল, আজ এখান থেকে বেরিয়ে পড়ি। বাবার শরীর খারাপের কথা বলে আরও 4 দিনের ছুটি ম্যানেজ করেছে নির্মল। পরদিন সকালে মন্দারমণি যাওয়ার নাম করে ওরা বাইক নিয়ে বেরিয়ে পড়ল। এর আগেও ওরা বাইক নিয়ে দীঘা ঘুরে এসেছে। ওরা সোজা গেল শহরে। সেখান থেকে গামবুট, চোরা টর্চ আর একটা হাত শাবল কিনল। আর দেরি করতে চায় না। সব ঠিক থাকলে আজ রাতেই অভিযানে নামবে। সারাদিন শহরে ঘোরাঘুরি করে একটা হোটেলে উঠল। সেখানে রাতের খাবার খেয়ে রাত 12টা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে পড়ল 2 বন্ধু। গরমের রাত, নিস্তব্ধ হতে সময় লাগে। রাত 1:30 নাগাদ ওরা এসে পৌঁছল গোবিন্দপুরে। বাইকটা মার্টিন রেলের পুরো রেল স্টেশনের কাছে রেখে ওরা পায়ে হেঁটে রওনা দিল। মাঠের ওপর দিয়ে হাঁটছে। শোঁ শোঁ করে হাওয়া বইছে। ওদের পায়ের শব্দ পেয়ে শিয়ালগুলো ছোটাছুটি শুরু করেছে। টর্চের আলো না জ্বেলেই ওরা হাঁটছে। ফাঁকা মাঠ বলে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। মন্দিরের দিকের ঘন জঙ্গলটাকে দেখে মনে হচ্ছে যেন একটা অন্ধকারের পাহাড় দাঁড়িয়ে আছে। যতটা পারে পা টিপে টিপে হাঁটতে থাকলো ওরা। অবশেষে মোটা বাঁধটা এসে উপস্থিত হলো। আর খানিকটা পথ। মাঠের আবছা আলো থেকে এসে এই অন্ধকারটা যেন আরো বেশি মিশমিশে লাগছে। টর্চটা জ্বালতে সাহস পাচ্ছে না। হাতড়ে হাতড়ে জঙ্গলের ভেতরে ঢুকলো ওরা। সেই সময় শিয়ালগুলো একসঙ্গে চারিদিকে ডেকে উঠল। ডাল থেকে ডাল লাফিয়ে পড়ল গন্ধগোকুলের দল। ওরা অচেনা মানুষের অবস্থান টের পেয়েছে। টর্চটা জ্বালতেই হলো সুচন্দনকে। তার পায়ের নিচে কিছু একটা চাপা পড়েছে। টর্চ জেলে দেখল একটা বড় সাপ তখন ছটফট করছে। গাম্বুটটা ছিল বলে রক্ষে। নির্মল শাবলটা দিয়ে তার ভবলীলা সাঙ্গ করল। আরো সাবধানে এগিয়ে চলল ওরা। অবশেষে মন্দিরের পিছনে সেই পথটা এসে উপস্থিত হলো। ওদের পায়ের শব্দে মন্দিরের ভিতরে থাকা নিশাচর প্রাণীগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে। সুচন্দন টর্চের আলোটা ছোট করে ইট সাজানো দেওয়ালে ফেলল। তারপর নির্মলকে বলল, তাড়াতাড়ি ইটগুলো নামিয়ে ফেল, সাবধানে, যেন কোনো শব্দ না হয়। এ ভাই, এটা তো একটা গলির মতো মনে হচ্ছে। তুই তাড়াতাড়ি সরা। এটা তো একটা সিঁড়ি রে। এত পরিষ্কার সিঁড়ি মানে এখানে লোকের আসা যাওয়া আছে, বুঝলি? নির্মল, তোর রিভলভারটা হাতে নে। আমি আগে টর্চ নিয়ে এগোচ্ছি, তুই আমার পিছনে থাক।
কিছুটা যেতেই পথ আরো প্রশস্ত হলো। সেই পথে আরো নিচে নেমে গেল দুজনে। আরো কিছুটা যেতেই চোখ ছানা বড়া হওয়ার জোগাড়। ওই নিরেট অন্ধকারের মধ্যে একটা জায়গায় বেশ আলো, দেওয়ালগুলো যেন জ্বলছে, ফসফরাস জাতীয় কিছু লাগানো আছে। ওরা সেখানে এসে হতভম্বের মতন দাঁড়িয়ে রইল। জায়গাটা একটা ডিম্বাকৃতি ঘর, আর কোনো পথ নেই। সারা দেওয়াল জুড়ে অজস্র আঁকি বুকি আঁকা। সুচন্দন বলল, নির্মল, এইগুলো কোনো সংকেত হবে বলে মনে হচ্ছে। এর মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। ভাই, এগুলো উদ্ধার করা আমার দ্বারাই সম্ভব নয়। সাধারণের পক্ষে সম্ভব নয় বলেই এতদিন কেউ এর রহস্য ভেদ করতে পারেনি। গুপ্তধনের লোভে যারা এতদিন জায়গাটা পাহারা দিচ্ছে, তারাও এর কুলকিনারা করতে পারছে না। একদিন ঠিক এর সূত্র পাবে, সেই আশায় রয়েছে তারা। এই শাবলটা দিয়ে দেওয়ালটা ফাটিয়ে দেখব? কোনো লাভ হবে না রে। এই সামান্য কাজটা এর পাহারাদাররা করতে পারত না ভাবছিস? তাহলে কি করবি? এত দূরে এসে খালি হাতে ফিরে যাবি? চট জলদি এর সমাধান করা সম্ভব নয়। এক কাজ কর, মোবাইলে কটা ছবি তুলে নে। এখন এখান দিয়ে তারপর চল, কেটে পড়ি। ঠান্ডা মাথায় যদি পরে কোনো সমাধান বেরোয়। এখানে আর আসা যাবে ভাবছিস? আমাদের এখানে আসার ব্যাপারটা তখন টের পেয়ে যাবে ওরা। সারা রাত পাহারায় থাকবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, বুঝলি? মনে হচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমারও হচ্ছে। এটা এমনভাবেই তৈরি যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যে এর সন্ধান করতে পারবে তাকে এইটুকু সময়ের মধ্যেই কাজ হাসিল করতে হবে। তখনকার দিনে কত উন্নত চিন্তা ভাবনা দেখ। অক্সিজেনের মাত্রা এখানে এতটুকুই রাখা হয়েছে। আজ পালিয়ে যাই, চল। আর থেকে কোনো লাভ নেই। এখানে যদি বেশিক্ষণ থাকি দুজনেই মারা পড়ব। ওরা তাড়াতাড়ি সে পথ ধরে উপরে উঠে এলো। ইটগুলো পরপর যেমন ছিল আবার সাজিয়ে রাখলো। ভোর 4টে নাগাদ শহরের হোটেলে গিয়ে উঠল তারা। নির্মল শুয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সুচন্দনের ঘুম এলো না। তার মাথায় সেই এক চিন্তা। ফোন খুলে জটিল আঁকিবুকিগুলো দেখতে লাগলো। মাথাটা গুলিয়ে যাচ্ছে, কোনো সূত্র কাজে আসছে না। আচ্ছা, নির্মলের বাবা কি বলতে পারেন? একবার তার কাছে গেলে হয় না? কিন্তু গেলেই যে সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। তাছাড়া তারা কথা দিয়েছে যে ওখানে যাবে না। নির্মলের অকুত সাহস, কিন্তু সূক্ষ্ম বুদ্ধি তার মাথায় খেলে না। পাশে শুয়ে ভস ভস করে ঘুমোচ্ছে। সুচন্দনের মাথায় একবার যেটা ঢোকে, তার কিনারা করা না পর্যন্ত তার শান্তি নেই। চিন্তা করতে করতে শেষে ঘুমিয়ে পড়ল সে। ঘুমেও সে ওই মন্দিরের স্বপ্ন দেখতে লাগলো। মন্দির চত্বরেই ঘুরে বেড়াচ্ছে, সেই সুরঙ্গে ঢুকছে, আবার বেরিয়ে আসছে। এক সময় ঝোপ জঙ্গলে ভরা শিবলিঙ্গটার কাছে চলে গেল। একটা সাপ তাকে তাড়া করল। সেই ভয়ে দৌড়াতে গিয়ে আছড়ে পড়ল মন্দিরের গেটের সামনে একটা ষাঁড়ের মূর্তির ওপর। মাথাটা গিয়ে লাগলো ষাঁড়ের দুটো ভাঙা চোরা শিঙে। ফেটে গল গল করে রক্ত ঝরছে। সে বেহুশ হয়ে পড়ল। তারপর সে যেন নেমে যাচ্ছে পাতালে।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হই হই, পাগলের মতো ওরম চেঁচাচ্ছিস কেন বাঁচাও বাঁচাও বলে? বেলা অনেক হয়ে গেছে, উঠে পড়। খাওয়া দাওয়া সেরে এবার চল সত্যি মন্দারমণিটা ঘুরে আসি। সুচন্দন বিছানায় উঠে বসল। স্বপ্নের ঘোরটা তখনও কাটেনি। চোখে মুখে জল দিয়ে এসে ফোন নিয়ে বসে ফের আঁকিবুকিগুলো দেখতে লাগলো। তারপর একটা সাদা কাগজে আঁকিবুকিগুলো জুড়তে লাগলো। ভালো করে দেখলে সেটা একটা জন্তুর অবয়ব হয়, আর সেই জন্তুটা হলো একটা ষাঁড়। ইউরেকা, পেয়ে গেছি। হ্যাঁ, কি পেয়ে গেছিসটা কি? গুপ্তধনের হদিশ পেয়ে গেছি নির্মল। চল আজ আবার যাব। গত দিনের থেকে আজ একটু আগেই এসেছে ওরা। এসে জঙ্গলে লুকিয়েছিল। আজ এখানেই অপেক্ষা করতে হবে আমাদের। কেন এখানে? কেন এইখানে বসে থাকলে না এই জন্তু জানোয়ারের হাতে না মরলেও এই শালা মশার কামড়ে নিঘাত মারা পড়বো। চুপ করে বসতু। ওই দেখ, পুরো বাড়িতে মনে হচ্ছে একটা আলো জ্বলছে। হ্যাঁ, কই কই? হ্যাঁ রে, ঠিক বলেছিস। এই কে আছে বলতো? আমার মনে হয় জুয়ারিরা এসে ওখানে জুয়া খেলে। ওই দেখ, এই মনে হচ্ছে আলোটা নিভে গেল না? চল চল, আজ তবে পিছনের দিক দিয়ে নয়, আজ সামনের দিক দিয়ে ঢুকবো। ঠিক আছে, চল। এই তো, এইটাই মনে হচ্ছে সামনের দিক। কি বলিস? হ্যাঁ, এটাই তো। এই দেখ দেখ, ভালো করে দেখ, এইখানেই মনে হচ্ছে কোথাও পাওয়া যাবে। এই তো, পেয়ে গেছি। নে, ভালো করে ঘোরা, জোরে টান। না, তোদের হচ্ছে। ওঠ ভাই, ওঠ, আর কোনো ভয় নেই। তুই কি ওদের মেরে ফেলেছিস? না, দুজন শাবলের বাড়ি খেয়ে পড়ে আছে, ওই দেখ। আর একটার পায়ে গুলি করেছি। এ কি, তোর মাথা ফেটে তো রক্তে ভেসে যাচ্ছে রে। আয় আয়, এইখানে একটু বস।
নির্মল বন্ধুকে তুলে এনে যা হোক করে ষাঁড়ের গায়ে হেলান দিয়ে বসালো। রক্তে ভেসে যাচ্ছে সুচন্দনের শরীর। কি করবে ভেবে পাচ্ছে না নির্মল। রক্তমাখা হাতটা ষাঁড়ের শিঙে মুছে পকেট থেকে ফোনটা বের করে থানায় ফোন করতে যাবে। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। ষাঁড় সহ সুচন্দন নিচে নেমে যাচ্ছে। সেই দেখে নির্মল ঝাঁপ দিল সেই গভীর অন্ধকারে। ষাঁড় তাদের নামিয়ে দিয়ে আবার উপরে উঠে গেল। কি দেখছি নির্মল, এই যে রত্নপুরী, চারিদিকে শুধু ধনরত্ন। সুচন্দন বেহুশ হয়ে পড়ে। আগে তাকে বাঁচানো দরকার, কিন্তু এখান থেকে কিভাবে উদ্ধার পাবে সেই পথই খুঁজতে লাগলো পাগলের মতন। মণিমাণিক্যের আলোয় জল করছে প্রশস্ত ঘরটা। শ্বাস প্রশ্বাসেরও কোনো সমস্যা হচ্ছে না, বরং কোথা থেকে একটা তেজি বাতাস ঢুকছে। তাতে সুচন্দনের শরীর জাগলো, তার জ্ঞান এলো। উঠে বসলো সে। নির্মল তাকে জড়িয়ে ধরে বলল, এই তুই ঠিক আছিস তো? আমরা রত্নপুরীতে এসে পড়েছি। দেখ চারিদিকে শুধু সোনা দানা হিরে জহরত। স্বপ্নে তো আমি এইসবই দেখেছিলাম। এটাই বর্ধমান মহারাজের গুপ্তধন, বুঝলি? বর্গীদের হাত থেকে বাঁচাতে কত কৌশলে এখানে গচ্ছিত করে রেখেছিলেন। দেখ। দূর, আমাদের আগে এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে, তারপর তোর গুপ্তধন। হ্যাঁ, চল। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট দরজার মতন দেখতে পেল নির্মল। সেটা জোর করে ঠেলতেই একটা পথ ঢালু হয়ে নিচে নেমে গেছে। সেই পথ ধরে তারা নিচে নেমে এলো। পথটা চন্দ্রাকৃতি। ওরা গিয়ে উঠল সুড়ঙ্গের সেই জায়গাটায় যেখানে আগে এসে ওরা আঁকিবুকি সংকেত দেখতে পেয়েছিল, অথচ সেখানে কোনো পথের চিহ্ন ছিল না। কি আশ্চর্য নির্মাণ! ওরা এসে সেখানটায় দাঁড়াতে আবার যেমন ছিল দেওয়ালটা তেমন হয়ে গেল। ওরা সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে এলো। ভোর হয়ে এসেছে। ওরা সরাসরি গোবিন্দপুর থানায় গিয়ে সব ঘটনা বলল। পুলিশ এলো। নির্মলের হাতে জখম হওয়া 3 জন ব্যক্তির 2 জন তখনও সেখানে পড়েছিল। ওরা তল্লাটের নামি গুন্ডা। পুলিশ তাদের তুলে নিয়ে গেল। গুপ্তধন পাওয়া গেছে রটে গেল গ্রামের চারিপাশে। খবর পেয়ে প্রশাসনের বড় বড় কর্তারাও এলেন সেখানে। সুচন্দন জানালো ওই ষাঁড়ই গুপ্তধনের চাবিকাঠি। পুলিশ কর্তারা অনেক চেষ্টা করেও কিছুতেই সেই ষাঁড়কে সরিয়ে গুপ্তধনের পথ বের করতে পারলেন না। নির্মলা সুচন্দনও জানতে পারেনি কি করে তখন ওই মস্ত ষাঁড়টা তাদের রত্নপুরীতে নিয়ে গিয়েছিল। প্রশাসনের কর্তারা কিছুটা বিরক্ত হয়ে আজগুবি খবর ভেবে সেইখান থেকে চলে গেলেন। সুচন্দন এরপর অনেক ভেবে দেখেছিল, ষাঁড়টা নয়, আসলে তাজা রক্তই হলো পথের চাবিকাঠি। কত মানুষের রক্ত মিশে আছে ওই ধনরত্নে। তার রক্ত পিপাসা মেটে না এখনো। সে তাই আজও রক্ত চেয়ে আছে। তাই ওই রক্তলোভী ধনরত্ন অন্ধকার পাতালপুরীতেই বন্দী হয়ে থেকে গেল। শেষ হলো আজকের গল্প। হেমন্ত জানার কলমে গোবিন্দপুরের গুপ্তধন। গল্প পাঠে রূপম রায়, সুচন্দন, শুভম, নির্মল, দেবজ্যোতি, তপনবাবু, মঙ্গল মুখার্জি এবং অন্যান্য চরিত্রে সংহিতা, রিজু ও সঞ্জয়। মিক্সিং মাস্টারিংয়ে অর্ঘ্য ঘোষ। ব্যবস্থাপনা ও পরিচালনায় শুভম। শব্দ পরিকল্পনা ও অন্যান্য সৃজনশীলতায় দেবজ্যোতি। ধন্যবাদ আপনাকে
গল্পগুলি মন দিয়ে শোনার জন্য। এখনও যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি আবার নতুন গল্প নিয়ে।